ভাই, একেবারেই মানে অর্বাচীনের ভাবনা মনে করি আমি। মঞ্জু ভাই, আওয়ামী লীগ যখন রাস্তায় নামবে তখন একেবারে সব ওলট পালট করে দেবে। হ্যাঁ, এই যে তানভীর লিঙ্কন যেমনটা অনেকেই এটা বলেন, তো আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কত। সুলতান আপা, শুধু আওয়ামী লীগ উলটপালট করবে না, আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষ এখন এমনি সম্পৃক্ত হবে। 17 মাসের অন্যায় অত্যাচার দেখে মানুষ এখন, এটা মানুষের কাছে এখন একটা জিনিস প্রতিষ্ঠিত যে মানুষের পক্ষে আসলে এই দেশে কারা রাজনীতি করেছে। পুরো বিষয়টির নাম হলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। আমরা এই শব্দটা প্রথম শুনি হচ্ছে নেলসন ম্যান্ডেলা যখন জয়ী হলেন, তখন পিট বোথার সরকারের বিরুদ্ধে সেই সময় সাউথ আফ্রিকাতে এই কমিশনটি গঠন করা হয়েছিল। কারণ নিকৃষ্ট যে বর্ণবাদ যারা চালু করেছিলেন সাউথ আফ্রিকাতে, যে বর্ণবাদ বিরোধিতা খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমস্ত পশ্চিম ইউরোপীয় বা ইউরোপীয় জাতিগোষ্ঠী করেছে, অর্থাৎ পৃথিবীর সবাই এই পিট বোথার এই যে বর্ণবাদ এটাকে ঘৃণা করেছে এবং বর্ণবাদকে বয়কট করেছে। তো সেই রকম একটি ঘৃণ্য বিষয়কে কেন্দ্র করে, সেই ঘৃণ্য বিষয়টিকে নিয়ে গঠিত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা পরবর্তীতে অবশ্য নেলসন ম্যান্ডেলা পিট বোথাকে মাফ করে দিয়েছেন এবং তার জাতিকে তিনি বুঝিয়েছেন যে তারা যে কাজটি করেছে ওই কাজটিকে তো রিফর্ম করা যাবে না, ওই কাজটির প্রতিশোধ নেওয়া যাবে না, সুতরাং আপনারা উদার মনে তাদেরকে ক্ষমা করে দিন। তো এই ক্ষমা করার কারণে তার নাম মাদিবা হয়েছে, তাকে মাদিবা বলা হয়। ওই ঘটনাটাকে ডক্টর ইউনূস খুব ট্যাক্টফুলি টুইস্ট করে বাংলাদেশের ঘটনার উপরে ফেলে একটি খিচুড়ি পাকাতে চেয়েছেন। এর মূল উদ্দেশ্যটা হচ্ছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারতের যে চাপ, অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের যে চাপ, যদিও আমরা দেখেছি যে মাত্র 4-5 দিন আগে ইউরোপীয় কমিশনের কয়েকজন ব্যক্তি এই ইনক্লুসিভ শব্দটার ভুল মানে করেছেন, তাদের মন গড়া একটা ব্যাখ্যা দিয়েছেন। ইনক্লুসিভ বলতে তারা বুঝেছেন যে সকল ধর্ম মত নির্বিশেষের মানুষ ভোট দিতে পারবে। ইট ওয়াজ নট ইনক্লুসিভ। ইনক্লুসিভ মিনস সকল দলের অংশগ্রহণ। তো এই যে শব্দটি, এই শব্দগত যে বদমাইশিটি, আমার কাছে মনে হয়েছে শব্দগত বদমাইশি এটা, অর্থাৎ সকল দলের অংশগ্রহণটা না বলে তিনি বলতে চাচ্ছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, আদিবাসী সকল মানুষের অংশগ্রহণ, এটা তো না। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অন্যান্য দেশও চাপ দিচ্ছে, সেই চাপের থেকে এই দুটো চাপ হচ্ছে একটু প্রবল চাপ, বিশেষ করে ভারতের চাপ। ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সেই নির্বাচনে যে ক্ষমতায় আসুক, এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে কোনো নামের পার্টি ক্ষমতায় আসুক, ভারত তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। তো এইটাকে সরাসরি প্রফেসর ইউনূস ডিনাই করতে পারেননি। আমি ইনক্লুসিভ নির্বাচন করব না, এই সৎসাহস নিয়ে এই শব্দটি তিনি বলতে পারেন। তিনি কি বলছেন যে আওয়ামী লীগ যদি, কারণ আওয়ামী লীগকে তখনই আমরা নিতে পারবো যদি তারা ট্রুথ কমিশনে বা রিকনসিলিয়েশন করে, ভুল স্বীকার করে, তাহলে আমরা নিতে পারবো। তার মানেটা হচ্ছে যে তিনি ব্যাপারটি মগজে তুলেছেন, আমলে নিয়েছেন, তিনি ভয় পাচ্ছেন, তিনি শঙ্কায়, তিনি শঙ্কিত যে যদি মানে আমেরিকা তার পছন্দের সরকার বদল হয়ে তার অপছন্দের সরকার ক্ষমতায় আসার পরেও কিন্তু আমেরিকার নেক নজর তার উপর থেকে ওঠেনি, যে কারণে তিনি এখনো ক্ষমতায়। ডোনাল্ড ট্রাম্প তাকে পূর্ণভাবেই সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু সেই ট্রাম্পও যদি দেখেন যে আমার শেষ অনুরোধটাও সে রাখলো না, একজন লোক দেখানো একটা হিসাবেও অন্তত আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে পারতাম, আমরা বলতে পারতাম যে সকল দলের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে, সেটিও করলেন না ডক্টর ইউনূস, তাহলে ট্রাম্প খেপে যেতে পারেন। সেই জন্য তিনি সরাসরি ট্রাম্পকে না বলতে পারছেন না, এরকম একটি কাঁঠালের আমসত্ব টাইপের জিনিস তিনি হাজির করে দিলেন। এখন রিকনসিলিয়েশনটা কখন হয়? কোন ব্যক্তি যখন কোন একটি অপরাধের সাথে জড়িত হয়, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়, সেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করতে পারে। আওয়ামী লীগ সরকারের যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে এই সরকারের তরফে, সেই অপরাধগুলো তো সরকারের অপরাধ বলা হচ্ছে, কোন ব্যক্তির উপরে তো অপরাধ চাপানোর কোনো সুযোগ নেই। একজন সংসদ সদস্য তিনি যদি সাতক্ষীরায় থাকেন, তিনি শুধুমাত্র সংসদ অধিবেশন বসলে ঢাকায় আসেন, এছাড়া অন্য কোনো সংস্রব নেই কারোর সাথে তার। তাকেও যদি আপনি বলেন যে এই 850 খুনের আসামি সে, জুলাই অভ্যুত্থানের সময় 850 খুন হয়েছে, এই 850 খুনের হুকুমদাতা সেই ব্যক্তি, এটা তো হলো না।
তো সেই জন্য সরকারকে যখন দায়ী করেন, আপনি দায়ী করার পর সেই সরকার প্রধানকে আপনি ফাঁসিও দিয়ে দিয়েছেন, তার অবর্তমানে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে আপনি ফাঁসিও দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে জেলে ভরেছেন। এখন সেই নেতাকর্মীরা জেল থেকে বেরোনোর জন্য আপনার কাছে করজোড়ে মাপ চাইবে, আপনি দয়ার সাগর তাদেরকে মাপ করবেন, তারা জেল মুক্ত হয়ে যাবে। ব্যাপারটা কি এরকম? আদৌ না, আদৌ না। আমি আওয়ামী লীগের কেউ না, কিন্তু আমি এটুকু জানি, যদি কোনো দলের আত্মমর্যাদা থাকে, সেই দলটি কখনো তার জেল খাটা মওকুফ করার জন্য, তার সাজা মওকুফ করার জন্য এই ধরনের একটি অবৈধ সরকারের কাছে বা এই ধরনের একটি রাজাকার শাসিত পাকিস্তানপন্থী জঙ্গি অধ্যুষিত সরকারের কাছে ক্ষমা চাইতে পারে না, চাইবে না। তো উনিও জানেন এই কথাটি, মোহাম্মদ ইউনূসও জানেন যে আওয়ামী লীগের কোন তোষ্য কর্মী, একেবারে তৃণমূলের কর্মীও এসে ক্ষমা চাইবে না যে আমরা ভুল করেছিলাম। সুতরাং এমন একটি কথা বলতে হবে যে কথাটি ভ্যালুয়েশন দাঁড়ায় না, যে কথাটি কোনো জায়গায় টেকে না। কিন্তু এই কথাটি বললে ওই দুই প্রতিনিধি যে ট্রাম্পকে যেন বলতে পারেন যে বেচারি চেষ্টা করেছিল আওয়ামী লীগ আনার জন্য, কিন্তু শেষ মুহূর্তে পারেনি। এটা একটা চান্স উনি নিয়ে নিলেন। জি, আমি তানভীর লিঙ্কনের কাছে ফিরবো, কিন্তু আপনার কাছে আরেকটু এই রিকনসিলিয়েশনের ব্যাপারে বলি যে রিকনসিলিয়েশন যে সবসময় ব্যক্তির বিষয় হয় তা তো নয়। ধরেন আমার মনে আছে প্রায় 2008-10-11 সালের দিকে আমরা সাউথ এশিয়ার যেই সাংবাদিকরা, আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল সার্কের অধীনে, সেটি হচ্ছে সাফমা, আমরা বলতাম সাউথ এশিয়া ফ্রি মিডিয়া। সো আমাদের এখানে যারা সিনিয়র সাংবাদিকরা ছিলেন তারা একটা রিকনসিলিয়েশনের উদ্যোগ নিয়েছিলেন, যাতে করে আপনি জানেন যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে অমীমাংসিত কতগুলো ইস্যু রয়ে গেছে। সেই ইস্যুগুলোকে বাদ যদি না দেয় তাহলে সাউথ এশিয়ায় শান্তি আসলে ফিরছে না। তাহলে সাংবাদিকদের যারা নেতৃবৃন্দ ছিলেন এই সার্কের, মানে 7টি দেশেরই মূলত লিড করছিল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। সো আমাদের প্রোগ্রামটার নামই ছিল রিকনসিলিয়েশন অ্যান্ড রিকভার, বুঝতে পেরেছেন? সো সেটি ছিল এই 3 দেশের মধ্যে মূলত সম্পর্কটির উন্নয়ন। এখানে তো কোনো ব্যক্তি, আপনি যেমনটি বলছেন যে সাউথ আফ্রিকাতে যেমন ব্যক্তি, এখানে আপনার বর্ণবাদ এত ভয়ঙ্কর যে ভয়ঙ্কর ভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, কালোদেরকে নিপীড়িত করা হয়েছিল, ওটি একটা অন্য প্রেক্ষাপট। কিন্তু এটির সঙ্গে ডক্টর ইউনূস যেভাবে করে আওয়ামী লীগকে জাস্টিফাই করার চেষ্টা করেছে কিংবা একীভূত করেছে, সেটি আলাদা একটা প্রেক্ষাপট। কিন্তু আওয়ামী লীগের তো কিছু কিছু ভুল ছিলই। রিকনসিলিয়েশন তো আমরা একটু উদারভাবেও দেখতে পারি, নয় কি? আচ্ছা, আমি প্রশ্নটা রাখলাম, আমি পরে আলোচনা করব। আপনি লিঙ্কনের সাথে কথা বলুন, তারপরে পরে কথা আসছে। জি, তানভীর লিঙ্কন, তো আমাকে একটু বলুন আওয়ামী লীগ কি কি অপরাধের জন্য আওয়ামী লীগ রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে পারে কিংবা আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে? ধন্যবাদ সুলতান আপা। আমার প্রিয় মঞ্জু ভাই সহ অনুষ্ঠানটি যারা দেখছেন এবং দেখবেন, সকলকে শুভেচ্ছা। আওয়ামী লীগের ভুল স্বীকার অনেক কিছুই করার আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ইউনূস সাহেব যে ট্র্যাপে আওয়ামী লীগকে ফেলতে যাচ্ছেন, সেই ট্র্যাপে তো আওয়ামী লীগ পড়বে না। কারণ হচ্ছে একটি সরকার যখন 15-16 বছর রাষ্ট্র পরিচালনা করে, তার ভুল ত্রুটি থাকবেই, এটা স্বাভাবিক। ভুল ত্রুটি না থাকলে তো আওয়ামী লীগ ফেরেশতার দল পরিণত হতো। যেমন জামাত হয়েছে জান্নাতের দল, আওয়ামী লীগ তো জান্নাতের দল হয়ে যেত। তবে আওয়ামী লীগের দলীয় ভুল, দলীয় কাঠামোতে কি ভুল আছে, তাদের দলীয় আদর্শ থেকে কারা কারা বিচ্যুতি হয়েছে, সেটা আওয়ামী লীগ বিশ্লেষণ করবে। কিছু জি হুজুর বলার লোককে যেমন আওয়ামী লীগ মন্ত্রী এমপি বানিয়েছে, সেগুলা তাদের নিজস্ব ব্যাপার, তারা নিজস্ব ফোরামে তারা সেগুলো ভুল করবে। যেমন হাইব্রিডদের সুযোগ দিয়েছে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সুযোগ দিয়ে আওয়ামী লীগ মোটামুটি ভাবে যে রাজনীতিটি 15-16 বছর করেছে, সেটা হয়তো আওয়ামী লীগের ভুল ত্রুটি আছে কিনা সেটা আওয়ামী লীগ তাদের দলীয় ফোরামে বিশ্লেষণ করবে। তো প্রশ্নটা হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলনে যে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগের উপর আনা হয়েছে, যে নৃশংসতার অভিযোগ আওয়ামী লীগের আনা হয়েছে, যে লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের উপর আনা হয়েছে, এই যে একতরফা ভাবে আওয়ামী লীগের উপরে দায় চাপানোর, এবং আওয়ামী লীগ তারাও চেয়েছিল যে জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, আওয়ামী লীগের তখনকার সরকার প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে জাতিসংঘ তদন্ত তিনিও চান, তিনি ওয়েলকাম জানিয়েছিলেন তাদেরকে আসার জন্য, এবং তিনি কিন্তু বিচার বিভাগীয় কমিশন একটি গঠন করেছিলেন। কারণ আপনারা জানেন
যে ঘটনার উপরে বিচার হচ্ছে এইভাবে তাড়াহুড়ো করে বিচার পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটে নাই। সাক্ষীর কোনো ঠিক ঠিকানা নাই, প্রধানমন্ত্রী কাকে মারতে বলেছেন, কখন মারতে বলেছেন, এই ধরনের কোনো এভিডেন্স নাই, কোনো লাশের ময়নাতদন্ত হয়নি, কোনো কিছুই নাই, জাস্ট ইটস এ মিডিয়া ট্রায়াল। এবং মিডিয়া ট্রায়ালেরও একটা নিয়ম থাকে, সেটা মিডিয়া ট্রায়ালকে হার মানিয়েছে। তো এই ধরনের দায়ভার আওয়ামী লীগ কেন নিবে? আওয়ামী লীগ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন যে কমিশন, তারা এটা তো ইউনূস বলার জন্য বলেছে। এখন ইউনূস কি অন্তর থেকে কোনো কথা বলেছেন? আর ইউনূসের মতো একটা পাপেটের কাছে, ইউনূসের মতো একটা মানে রক্তচোষা মানুষের কাছে আওয়ামী লীগ কি কারণে ক্ষমা চাইবে? এটা তো চাইতে পারে। আওয়ামী লীগ ক্ষমা চাইলে আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ যদি মনে করে তাদের ভুল ত্রুটি আছে, তাদের সরকার পরিচালনায় দোষ আছে, জনগণের সাথে তাদের যে 15-16 বছরের যে কোড অফ কন্ডাক্ট ছিল, হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটার বিচ্যুতি ঘটেছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে পারে। ইউনূস বাহিনীর কাছে আওয়ামী লীগ তো ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আর যে বিষয়টা এখানে মঞ্জু ভাই একটু কথা বলেছেন, সেটা হচ্ছে যে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের যে বিষয়টা আসলে সামনে এসেছে, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু বাংলাদেশে কি সেই প্রেক্ষাপটটা আসলে তৈরি হয়েছে যে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কাউন্সিল গঠন করে, বা সেখানে আওয়ামী লীগ নিঃশর্ত ক্ষমতাদের মানে দোষকে, মানে যে ঘটনা ঘটে নাই সেই ঘটনাকে নিজেরা বলবে যে আমরা দোষ করেছি, ঘটনার জন্য আমরা দায়ী, বা আমাদেরকে ক্ষমা করেন, এই ধরনের বোকার স্বর্গে বসবাস করা, তো এটা ইউনূসের কথাই যদি আওয়ামী লীগ শুনে, তাহলে এটা তো মামার বাড়ির আবদারে পরিণত হবে। কারণ বিগত 17 মাসে তো জাতির কাছে এই জিনিসটা একেবারে সুস্পষ্ট হয়ে গিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে কারা কারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, কারা মেট্রো রেলে আগুন দিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কারা বিটিভি পুড়িয়েছে, সড়ক ভবন পুড়িয়েছে, থানা লুট করেছে, কারা কারাগার ভেঙেছে, সমস্ত কিছু জাতির সামনে উন্মুক্ত হয়েছে। আপনারা যদি আজকে ইরানের প্রেক্ষাপটে চিন্তা করেন, যেমন ইরানে যেমন যে সরকারের বিরুদ্ধে যারা রাষ্ট্রকে ও আমেরিকার আপনার উপর ভর করে যে সরকার উৎখাত করতে এসেছিল, সেখানে তো মানে যদি সরকারি হিসাবে বলতেছে যে 2000-এর অধিক সেখানে মৃতের সংখ্যা, বাট সেখানে বেসরকারি সমর্থিত সূত্রে তো সেটা অনেক বেশি। তো ইরান তাদেরকে কি বলে মানে ইয়ে করেছে, সেটা হচ্ছে যে তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাহলে জুলাই আগস্টে যে ঘটনাগুলো বাংলাদেশে সংঘটিত হয়েছে, সংবিধান ভায়োলেট করে একটি সাংবিধানিক সরকারকে যেভাবে একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে, যেখানে তার এখনকার সরকার প্রধান, যিনি অন্তর্বর্তী সরকার প্রধান, যিনি ইউএসএতে গিয়ে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি বলেছেন ইটস মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন। তো সুতরাং সেখানে যেখানে ইউএস প্রেসিডেন্ট বলে যে সেখানে $29 বিলিয়ন লেনদেনের ব্যাপার আছে, অন্যান্য স্টেক যারা আছে তারা ডিপ স্টেটের এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, আইএস এরা পাচ্ছে, যেখানে পাকিস্তানের তালেবানরা তারা এখানে স্বীকার করেছে যে তারা বাংলাদেশে সে ঘটনা ঘটিয়েছে। এখন এই ঘটনা যেখানে এত এভিডেন্স থাকার পরে সেখানে এককভাবে আওয়ামী লীগকে দায় দেওয়া, তো এটা নিশ্চিত এটি পরিহাস। আমি বলবো যে একটি বিচার বিভাগের উপর একটি মানে পরিহাস করা আর কিছু না। আর আওয়ামী লীগ ভুল, আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তাদের দল পরিচালনায় বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোগত কাজ করতে গিয়ে বিরোধী দলের প্রতি আওয়ামী লীগের কি আচার আচরণ ছিল বিগত 15-16 বছর, সবকিছু মিলে আওয়ামী লীগ সেটা দলীয় ফোরামে বিশ্লেষণ করে আওয়ামী লীগ যদি মনে করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এবং বাংলাদেশে একটি, আমি বলবো যে একটি মানবিক রাষ্ট্র গঠনে এবং পিওর ডেমোক্রেটিক চর্চা করতে গেলে যে জিনিসটি হয় যে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা ধরে রাখতে হয়, আমি মনে করবো একক আওয়ামী লীগ তো এই সিদ্ধান্ত ওইভাবে নিলে হবে না। বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে তাদেরকেও আসলে রিকনসিলিয়েশন মানে ওই কথাটা আসতে হবে যে আমরা বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক চর্চাটা করব। এখন আপনি আওয়ামী লীগকে গ্রেনেড মারবেন, আওয়ামী লীগকে বুম মারবেন, আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা হত্যা করবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মব করবেন, এবং এই বিগত 17 মাসে বিএনপি যে পরিমাণ মব করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, এই রাজনীতিতে আপনারা মানে আওয়ামী লীগকে যদি বলেন যে জাতির কাছে ক্ষমা চেতে, তাহলে আওয়ামী লীগের যে প্রাণগুলো ঝরে গেল বিগত 17 মাসে, তাদের জন্য কি কেউ ক্ষমা চাবে না? ইউনূস কি ক্ষমা চাওয়া, ইউনূসের তো আগে ক্ষমা চাওয়া উচিত, কারণ একটি রাষ্ট্রকে সে আঁকড়ে ধরেছে, রাষ্ট্রটিকে আজকে সে মৌলবাদী কায়দায় সে পরিচালনা করতে যাচ্ছে। রাষ্ট্রের সমস্ত সূচক আপনারা দেখেন আজকে রাষ্ট্রটিকে ভেঙে চুরমার করে দিয়েছে।
তাহলে ইউনূসের তো ক্ষমা চাওয়াটা আগে উচিত জাতির কাছে, যে ইউনূস এই রাষ্ট্রের ক্ষমতাটি সে অবৈধভাবে দখল করেছে এবং একটি নির্বাচিত সরকারকে অসাংবিধানিক ভাবে শুধুমাত্র কোটা আন্দোলনের উপর ভর করে সে সেখানে উৎখাত করছে। সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্ন আসলে আগে ইউনূসের চাইতে হবে, তারপর আওয়ামী লীগের বিষয়টা আসবে। ধন্যবাদ। যে আমি তানভীর লিঙ্কন আপনার কাছে আবার ফেরার আগে আপনাকে একটু অনুরোধ করব, আপনার অডিওটা একটু ইকো হচ্ছে আর একটু নয়েসি হচ্ছে, একটু কষ্ট করে চেক করবেন। জি মঞ্জুরুল হক, এবার কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, এবার ঠিক আছে? একটু মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, ওকে। মঞ্জুরুল হ্যাঁ, হক, আপনি যেটা বলছিলেন সেই ঘটনাটি সম্পর্কে আমি জানি। সেই ঘটনাটির আরেকটি আরো উন্নত একটি সেকশন তৈরি হয়েছিল ভারতে, রাইট টু নো। সেই সময় রাজীব গান্ধীর স্ত্রী এটি পরিচালনা করতেন, তিনি ব্যক্তিগতভাবে এটি চালাতেন। তো মুশকিলটা হয়ে গেছে কি যে আমরা খুব সভ্য জাতি না। আমরা সভ্য জাতি না বলে আপনি দেখুন যে 111-এর সময়ও কিন্তু হাবিবুর রহমান সাহেব বিচারপতি, তার অধীনে একটি ট্রুথ কমিশন গঠিত হয়েছিল। সেই ট্রুথ কমিশন কিন্তু কারো সাক্ষ্য, কারো বিচার, কারো উপস্থিতি কোনো কিছু না ঘটেই কয়েক মাস পরে সেটি আপনি বাতিল হয়ে যায়, বসে যায়, সেটি আর কোনো কার্যকারিতা থাকে না। তো বাংলাদেশে আপনি যে কথাটি লিঙ্কন ভাই বললেন যে অপরাধ নির্ধারণ করছে কে? অপরাধ নির্ধারণ করছে, অপরাধ সংগঠিত করেছে যাকে বলা হচ্ছে তার থেকে 10 গুণ বেশি অপরাধকারী একটি রেজিম। তারা অপরাধী নির্ধারণ করার জায়গায় বসে আছে। তো সেইখানে যদি একজন ব্যক্তিও বলে যে হ্যাঁ আমরা গত 16 বছরে এই ভুল করেছিলাম, আমাদেরকে মাফ করে দেন, তার মানে ওই একজন ব্যক্তির বক্তব্যটাকে দলের বক্তব্য হিসাবে প্রচার করে তখন তিনি বিশ্বময় প্রচার করতে পারবেন যে হ্যাঁ এই দেখো আওয়ামী লীগ নিজেই এখন স্বীকার করছে যে তারা দেশে স্বৈরশাসন চালু করেছিল এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল। এইরকম একটা প্ল্যান তার ভিতরে আছে। ডক্টর ইউনূস উইদাউট স্বার্থ কোনো কাজ করেন না, উইদাউট চক্রান্ত কোনো কথাও বলেন না। তার প্রতিটা কথার পেছনে একটা গূঢ় রহস্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো এখন ধরুন যে রিকনসিলিয়েশনের বিষয়টা আসছে, কেন আসছে? অপরাধ কখন হবে? যখন দেশের জনগণ আজকে, যেমন ইরানের কথাটা আমি এক লাইনে বলি যে ইরানের জনগণ 46 বছর ধরে এই শাসন কিন্তু সহ্য করে এসছে, এটা তো ওদের ইউজ টু হয়ে যাওয়ার কথা, তাই না? 6টা দশকে কতগুলো প্রজন্ম এসছে, তাদের কাছে এই শাসনটা ইউজ টু হয়ে যাওয়ার কথা। এই শাসন বিরোধী আন্দোলন কিন্তু এটা হচ্ছে না। তারা আন্দোলন করছে কোথায়? তারা আন্দোলন করছে তাদের পেটে ভাত নেই, পরিষ্কার হিসাব। তাদের পেটে ভাত নেই, তাদের স্কুলে বাচ্চার ফি দিতে পারছে না, তারা ইলেকট্রিক বিল দিতে পারছে না, তারা রাস্তায় নেমেছে বাঁচার জন্য। তো এরকম একটি চরম অর্থনৈতিক দুরবস্থার সময় যখন তারা রাস্তায় নেমেছে এবং পাখির মতো গুলি করে মারা হচ্ছে, সেই সময় এই আন্দোলনটাকে দমন করাটাকে আপনি অপরাধ বলতে পারেন, বিকজ অফ এটা জনগণের আন্দোলন। আর যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রটা বলেন, এটি লিঙ্কন ভাই বলে দিয়েছেন, আমি ডিটেলে বলছি না, যে এটি কয়েকটি গ্রুপের খুব চক্রান্ত, গভীর চক্রান্ত, যে চক্রান্তটি 3 থেকে 4 বছর ধরে ম্যাচিউর হয়েছে, 2024-এ এসে সেটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে এবং সফল হয়েছে। এই চক্রান্তের পেছনে শিল্প সাহিত্যিক থেকে শুরু করে একেবারে সমাজের শীর্ষ ব্যক্তি পর্যন্ত আছে, এর পেছনে কোনো অশিক্ষিত ব্যক্তি নেই। এই চক্রান্তের পেছনে কৃষক, শ্রমিক, মজুর, গতর খাটা কোনো মানুষ নেই। যদি কৃষক, শ্রমিক, মজুর, গতর খাটা মানুষ থাকতো, যদি সেই মানুষরা বলতো যে হাসিনা রেজিমে আমি পেটে ভাত নেই, হাসিনা রেজিমে আমার সংসার চলছে না, সেই কারণে আমি আন্দোলনে নেমেছি, তাহলে সেটাকে আপনি আন্তর্জাতিকভাবে একটি অপরাধ ধরতে পারতেন এবং সেই অপরাধকে কঠোরভাবে নির্মূল করার জন্য আপনি ওই সরকারের সমালোচনা করতে পারতেন এবং ওই সরকারকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন যে আপনি গণবিক্ষোভ দমন করেছেন। আমাদের 24-এর আন্দোলনটা গণবিক্ষোভ ছিল না, এক কথা এটি পরিষ্কার। সুতরাং এখানে অপরাধটা আপনি বলছেন অপরাধ, কিন্তু আন্তর্জাতিকভাবে এটা এখন পর্যন্ত প্রমাণিত না, এবং জনগণের যে অংশটি যারা আওয়ামী লীগ করে না, সেই অংশটিও এখন গত 17 মাসে আপনার শাসন উপলব্ধি করার পর বলছে আওয়ামী লীগের অপরাধগুলো আপনাদের কাছে নস্যি। আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করেও থাকে, ওই 24 শেষের দিকে এসে পুলিশকে যদি হত্যার নির্দেশ দিয়েও থাকে, পুলিশকে হত্যার নির্দেশ কেন দেওয়া হয়? এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি। আমার একাধিক সহবক্তা এটা নিয়ে কথা বলেছে যে একটা সরকার যখন তার বিরুদ্ধে আন্দোলন হয়, সরকারের সম্পদ নষ্ট হয়, সরকারকে তখন অন আর্মস
ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় এবং সরকারকে এটা বলা লাগে না। সরকারের শীর্ষ যে কর্মকর্তারা থাকেন সেই কর্মকর্তারা ওই রকম একটি ওথ নিয়েই কিন্তু কর্মকর্তা হয়েছেন যে সরকারকে রক্ষা করার জন্য কখন লাঠি নিতে হবে এবং কখন ফায়ার আর্মস নিতে হবে। এই পার্থক্যটা কিন্তু ওই অফিসাররা জানেন বলেই তারা শীর্ষ কর্মকর্তা। তো কোনো শীর্ষ কর্মকর্তাকে শেখ হাসিনা বলতে হয় নাই যে অমুক আন্দোলনটা আপনি লাঠি দিয়ে দমন করুন, তমুক আন্দোলনটা আপনি ফায়ার আর্মস দিয়ে দমন করুন। সো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো যে রিকনসিলিয়েশনের প্রশ্নটা ইউনূস সাহেব তুললেন কেন, তার পিছনের পুরো রহস্যটা কি। এই পেছনের রহস্যটা হচ্ছে তিনি 12 তারিখের নির্বাচনটি করতে পারছেন না, করতে চাচ্ছেন না, তিনি করতে চাচ্ছেন না এবং তার তো মাত্র 3টি স্টেক হোল্ডার, বাকিগুলো তো খুচরো চারানা দোয়ানা দল। আমি শুনতে পাচ্ছি না, আবার বলুন। ডক্টর ইউনূস তো আজকেও এই কথাই বলেছেন 12 তারিখে নির্বাচন হবেই, একদিন আগেও নয় একদিন পরেও নয়। এবং এই কথাটাকে বেস করে আমি বলছি যে আপনাকে তো কেউ বলেনি যে আপনি 12 তারিখে 11 তারিখে কেন করবেন না, আপনাকে কেউ এটাও বলেনি আপনি 13 তারিখে কেন করবেন না। আপনি ডিক্লেয়ার দিয়েছেন 12 তারিখের নির্বাচন, ঠিক আছে। আমি এবার আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন গত 1 মাস আগে নির্বাচনের নির্ঘণ্ট, আমরা যেটাকে বাংলায় বলি নির্বাচনের নির্ঘণ্ট, কবে থেকে প্রার্থী শুরু, কবে থেকে প্রত্যাহার শুরু, কবে কি একদম ডিটেইল দিয়েছিলেন। 12 তারিখে এসে নির্বাচন, ভোট গণনা কবে তা কিন্তু তিনি বলেননি, ফলাফল কবে ঘোষণা তাও কিন্তু বলেননি। কিন্তু আমরা আমাদের ইতিহাস থেকে দেখেছি বাংলাদেশে যত নির্বাচন হয়েছে যেদিন ভোট হয় সেই দিনের কোন সময় থেকে ভোট গণনা শুরু হবে ওইটি বলে দেওয়া হয়, যে নির্বাচন শেষ হলো বিকেল 5টায়, সন্ধ্যা 6টা থেকে ভোট গণনা শুরু এবং 2 দিন বা 2.5 দিন বা 1.5 দিন পরে একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়, সম্ভাব্য সময় দেওয়া হয় যে সন্ধ্যার পরে বা রাত্রে বেলায় আপনাদের ফলাফলটি ঘোষণা করা হবে। আজকের এইবারকার নির্বাচনে আপনি দেখবেন 12 তারিখে এসে স্টপ হয়ে গেছে ট্রেনটা, আর চলেনি। দ্যাট মিনস 12 তারিখে ভোট হলো, আপনি ভোট করালেন, আপনার 3টে মাত্র স্টেক হোল্ডার তো, জামাত, বিএনপি আর এনসিপি, এই 3টে স্টেক হোল্ডারকে দিয়ে আপনি ভোট করালেন, একটা প্ল্যান ওয়াইজ ভোট করালেন, করানোর পর দেখলেন যে আপনার মন মতো দলটি ক্ষমতায় যাচ্ছে না, তখন একটা বার্গেনিং পজিশন সৃষ্টি হলো। সেই বার্গেনিং এর সমাধান যদি আপনি করতে পারেন তাহলে আপনি রেজাল্ট ডিক্লেয়ার করবেন, আর বার্গেনিং এর সমাধান যদি আপনি করতে না পারেন আপনি রেজাল্ট ডিক্লেয়ার করবেন না। তাহলে কি এটাকে আপনার নির্বাচন বলবো? কোনোভাবেই না। এইরকম একটি সিচুয়েশন তৈরি করার জন্য উনি এই 11 না 13 না 12 তারিখেই নির্বাচন হবে এই শব্দটি ব্যবহার করেছেন। আমি এখানে আরেকটু কথা যোগ করি, উনি জাপান যাবেন মার্চ মাসে, ওনার প্রেস উইং থেকে উনি কোন প্রটোকলে জাপান যাবেন এইটা কিন্তু উচ্চারণ করা হয়নি। উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে জাপান যাবেন না গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে যাবেন না বাংলাদেশের প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে যাবেন এটা কিন্তু মেনশন করা হয়নি। দ্যাট মিনস মার্চ মাসেও উনি প্রধান উপদেষ্টা পদে আসীন থাকছেন। কিভাবে থাকছেন যদি 12 তারিখে নির্বাচন হয়? কিভাবে থাকছেন? সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত, তারা ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে সরকারের প্রশাসন একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে কাজ করে যাচ্ছে, এই নির্বাচন ফেয়ার হতে পারে না, আমরা এখনই চূড়ান্ত কথা বলছি না, আমরা আরো কিছুদিন পরে বলবো। দ্যাট মিনস 12 তারিখের নির্বাচনটাকে আপনি এখন পর্যন্ত সীতার অগ্নি পরীক্ষার মতন আপনি রাখতে পারেন, এটা তো সহজ না। মঞ্জু ভাই, আমি সবসময় আপনি 3-4 মাস ধরে যখনই আমার শোয়ে আসেন আমি জিজ্ঞেস করি নির্বাচন হবে, আপনি বলেন যে না হবে না। তো আজকে আপনার উত্তরটা? এখন আমি বলছি 12 তারিখে নির্বাচন হবে না। ওকে, আপনাকে এরপরেও 12 তারিখের আগ পর্যন্ত যতগুলি শোয়ে আমি আপনাকে পাবো এই প্রশ্নই প্রথমে করব আর কি। আচ্ছা, তানভীর লিঙ্কন, আপনি জানেন যে ধরেন ডক্টর ইউনূস রিকনসিলিয়েশনের আহ্বান জানালো, হোয়াট এভার, ক্ষমা চাইতে বললো আওয়ামী লীগকে, কিন্তু আজকেই দেখেন যে মানে নাগরিক টেলিভিশনের একটা প্রতিবেদন আজকে দেখিয়েছে যে কুমিল্লায় লুটপাট করতে গিয়ে এক তরুণ নিহত হয়েছে।
লুটপাট করতে গিয়ে একটা তরুণ নিহত হয়েছে, তাকে জুলাই যোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে, রাইট? এবং এইভাবে করে একটা একটা বিজনেস স্টার্ট করেছে ডক্টর ইউনূসের। বিজনেস তো হচ্ছে গিয়ে গরিবের জন্য লোন। এখন এখন মনে হচ্ছে কি জুলাই যোদ্ধা বলে একটা নতুন ব্যবসা খোলা হয়েছে আর কি, হ্যাঁ, যে মামলা হবে, কিংবা কিংবা ধরেন এই যে জুলাই যোদ্ধা হলেই নানান রকম সুযোগ সুবিধা আছে, সেই বাণিজ্য হতে পারে। মানে এই যে জুলাই যোদ্ধার ব্যবসা ডক্টর ইউনূস শুরু করেছেন, এইটার পেছনের কারণ কি? নতুন কোন প্রজেক্ট? দেখেন, এই জুলাইতে যে তাদেরকে যোদ্ধা বলা হচ্ছে, তারা যুদ্ধটা কোথায় করলো, কার সাথে? তাদের শত্রুপক্ষকে কোন বিদেশি শক্তির সাথে তারা যুদ্ধ করে রাষ্ট্র স্বাধীন করেছে? তো এই জুলাই যোদ্ধা বলা, দ্বিতীয় স্বাধীনতা বলা, তারপরে একটা আলাদা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, এটাই তো ইউনূসের মেটিকুলাস ডিজাইন। এবং ইউনূস দেখেন, আপনারা যদি ইউনূসের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত দেখেন, বাংলাদেশে এই যত কেওয়াজ আছে আপনারা দেখবেন যে সব ইউনূস কর্তৃক সৃষ্ট, ইউনূস কর্তৃক এটাকে মঞ্চস্থ করা হয়েছে, এবং এটার পিছনে আপনি খুঁজলেই পাবেন যে ইউনূস। এবং তাদের একটা, এই যে যখনই ইউনূস বাংলাদেশের তার শাসনভার চরমভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়, যখন আর তার জবাব দেওয়ার মতো কোনো অবস্থায় থাকে না, তখন সে ভারত বিরোধীদেরকে সামনে আনে, আওয়ামী লীগ মানে ফেসিবাদকে ফিরতে দেওয়া হবে না, ফেসিবাদ বিরোধী ঐক্য তারা করে। এই নাটক তো আপনারা দেখতে দেখতে জাতি অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো এই বিগত 17 মাসের ইউনূসের শাসন কার্য যদি জাতি পর্যালোচনা করে, যে ভারত বিরোধিতার দোহাই ইউনূস দিয়েছে, আপনারা কি জানেন যে 2022-23-এ ভারত থেকে যে পরিমাণ আমদানি রপ্তানি ছিল, সেটা 2023-24-এ সে মানে ইউনূস কি কম করেছে না বেশি করেছে? সে পরিসংখ্যানটা জাতি আজকে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে 2022-23-এ যে আমদানি রপ্তানির যে ভারতের সাথে আমাদের যে লেনদেনটা ছিল, সেটা 2023-24-এ 22-23-এর চেয়েও বেশি। তার মানে কি, ইউনূস মুখে ভারত বিরোধিতা বলে, কিন্তু ভিতরে ভারত থেকে ঠিকই তো সবকিছু তারা আমদানি রপ্তানি সবই তারা চালিয়ে যাচ্ছে। ইউনূস মুখে যেটা বলে সে কার্যত করে আরেকটা। এবং ইউনূসের এই সমস্ত কিছু, কারণ তার তো আসলে ওই যে এক মহিলা আপনার টিকটক করছিল যে, আল্লাহ তুমি যদি ইউনূসরে বানাইবা তাহলে শয়তান বানাইছো কেন, আর ইউনূসরে যদি বাংলাদেশে পাঠাইবা তাহলে শয়তানরে কেন বাংলাদেশে পাঠাইছো? তো এখন সমস্যাটা হচ্ছে এটা, ইউনূস হচ্ছে যে আল্লাহ সৃষ্ট সেই শয়তান। তো যে শয়তান মূলত মানে আল্লাহর কাছে নাফরমানি করে যে শয়তানি টাইটেল পেয়েছে, সে বরং শয়তানকে নাফরমানি করে ইউনূস সেই শয়তান, বড় শয়তান, ইবলিশ শয়তানে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য। যার কারণে ইউনূসের দ্বারা বাংলাদেশে যে অপকর্মগুলো গত 17 মাসে চলেছে, আপনারা দেখেন এই অপকর্ম নিয়ে কোনো রাজনৈতিক দলের কিন্তু কোনো মাথা ব্যথা নেই এখন যারা বর্তমানে রাজনীতি করছে। এবং বর্তমানে যারা এই ক্ষমতা যাওয়ার দ্বন্দ্বে যারা হালুয়া রুটির ভাগ বাটোয়ারাতে ব্যস্ত, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপি, তাদের গত 17 মাসের রাজনীতি যদি আপনারা একটু দেখেন, যে তারা কি গত 17 মাসে আমাদের জন্য, দেশের মানুষের জন্য, এই যে দেশের যে এত অবস্থা, ভঙ্গুর অবস্থা হয়ে গেল সব দিক থেকে, তারা কোনো একটি টুর শব্দ কিন্তু করছে না। এবং এই যে মব গুলো পরিচালিত হলো বিএনপির নেতৃত্বে, 95% মব সারা বাংলাদেশে সংগঠিত করেছে কিন্তু বিএনপি, এবং বাকি 5% করেছে জামাত, এনসিপি এবং এরা মিলে। আজকে এই সমস্ত কিছু তারা, এগুলা নিয়ে কিন্তু তাদের কোনো, তাহলে এই ক্ষমা তো তাদেরও চাওয়া উচিত, আরেকটা বিষয় আমি শেষ করে, সুলতান আপা দেখেন, আপনি ইনডেমনিটি কেন দিলেন? আপনি যদি অপরাধ না করে থাকেন, তাহলে আপনি কেন জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত ইনডেমনিটি দিতে যাচ্ছেন? কি কারণে? আপনার তো অপরাধ না, আপনি তো বিশ্বকে বলেছেন যে আপনারা যুদ্ধ করেছেন, ফেসিবাদের বিরুদ্ধে করেছেন, তাহলে আপনাদের কাজ তো তাহলে জায়েজ, তাহলে জায়েজ কাজকে আপনি ইনডেমনিটি দিয়ে নাজায়েজ বানালেন কেন? এটাই তো প্রমাণিত হয় যে আপনারা যে কর্মকাণ্ড করেছেন, আপনারা জানেন যে আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন, আপনারা রাষ্ট্রদ্রোহ কাজ করেছেন, এবং আপনারা আপনাদের পিঠ বাঁচাতে এবং আপনাদের যাতে এই যে সন্ত্রাসী জঙ্গি বাহিনী যারা আপনার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে রক্ষার্থে তো আপনি ইনডেমনিটিটা পাস করেছেন। ইনডেমনিটি তো সংবিধানের কোন আইনে আপনি ইনডেমনিটি করতে পারেন সেটাও আপনি কিন্তু সংবিধানের কোনো কিছু কিন্তু আপনি মানছেন না। এবং আপনি নিয়ে আসলেন কি, এই যে জুলাই যোদ্ধাদেরকে কি করবেন জানি, একটা গেজেট আকারে কি করবে জানি তাদেরকে সংবিধানের 46 ধারা অনুযায়ী, আপনি কি সেটা পারেন? তা আপনি তো সংবিধানই মানেন না। তো যেখানে আপনি সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছেন, এবং আজকে অদ্যাবধি আপনি যে হানা ভোট করছেন, সাংবিধানিক ভাবে কি আপনি হানা ভোট করতে পারেন?
আপনাকে কি সংবিধান সে অনুমতি দিয়েছে? আপনি কোন হিসেবে, সংবিধানে কি হানা ভোট আছে? এই ভোট কোনো কিছু তো নেই। তার আগে মঞ্জুরুল হক, এই যে 17 মাসে এত মানুষকে পিটিয়ে হত্যা করা হলো, মব করা হলো, আইনের শাসন একেবারে ভুলণ্ঠিত অবস্থা। কিন্তু আপনি দেখেন এই যে দুজন কূটনীতিকের সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করে বললেন এগুলো আওয়ামী লীগের লোকজন অপপ্রচার চালাচ্ছে, বা আওয়ামী লীগের লোকেরা দেশের অবস্থা খারাপ এই অপপ্রচার চালাচ্ছে, এবং আপনার ডিজিটাল মানে মানে এআই দিয়ে এগুলো যে মিসইনফরমেশন ডিসইনফরমেশন এগুলো তারা স্পষ্ট করে দেখাতে পারছে। মানে বিশ্বের যাদের সাথে আমি শুনেছি ডক্টর ইউনূসের পিআর খুবই স্ট্রং, তো কিন্তু যাদের সঙ্গে তারা পিআর করে তারা কি নির্বোধ? তাদের কি কোনটা সঠিক কোনটা বেঠিক এটি জানার সক্ষমতা তাদের নেই? তিনি বলবেন যে এগুলো দেশে ঘটেনি, আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে, আর যাদেরকে এটা বলছেন তারা এটি বিশ্বাস করবে? ডক্টর ইউনূসের শেষের দিকে এমন পরিণতি হবে যে তার জন্য যারা মিথ্যা তৈরি করছে, যে লাই ম্যানুফ্যাকচারার, তারা এক পর্যায়ে বলবে সন্তারিখ এক উল্লেখ করে যে অমুক অমুক দিন অমুক মিথ্যাটি তিনি আমাদেরকে তৈরি করতে বলেছিলেন, আমরা তৈরি করেছিলাম। কারণটি হলো যে আপনি যে পিআর এর কথা বলছেন, তার পিআর টিমের ভিতরে তো আপনার ফ্যাক্ট চেকার আছে। সেই ফ্যাক্ট চেকারে আপনি দেখবেন যে অধিকাংশ ফ্যাক্ট চেকার কিন্তু বলছে যে এটা ফ্যাক্ট। যে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে বা যে আইনের মানে ঘটছে, মানে বত্তাইগুলো ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে জঘন্য অবস্থার যে প্রমাণগুলো আসছে ফটোকার্ড হিসাবে, এর ভিতরে অনেক ফটোকার্ড আছে যেগুলো বানানো, এটা অস্বীকার করার উপায় নেই, এআই দিয়ে বানানো, কিন্তু অধিকাংশ ফটোকার্ড কিন্তু তাদের নেতৃত্বে, তাদের নিয়ন্ত্রিত চেকাররা, ফ্যাক্ট চেকাররা বলছে যে হ্যাঁ এটা সঠিক। তখন আপনাকে বলতে হয় তাই বলছে। সে তিনি মনে করেন যে মার্কিন যে দুজন সিনেটর এসছেন তারা বাংলাদেশের পত্রপত্রিকা, বাংলা পড়তে পারে না, বাংলাদেশের পত্রপত্রিকাও পড়ে না। তিনি এইটা মনে করেন না যে বাংলাদেশের যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি বাংলাদেশে প্রকাশ হওয়ার অনেক আগে বিদেশি মিডিয়ায় প্রকাশ হয়। এখন ইন্টারনেটের যুগ, সাংবাদিকদেরকে কিন্তু বোম হাতে আর দৌড়াইতে হয় না। আপনি ভারতে বা আপনি আইসিসির কোনো টুর্নামেন্টে ক্রিকেট কভার করতে না গেলেও বল বাই বল কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন। ঠিক সেভাবে কোন উপদেষ্টা কি বলেছেন, কোন মন্ত্রী কি বলেছেন, এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেখানে আপনি বলতে হয় তাই আপনি বলছেন, কিন্তু আপনি নিজেও জানেন, ডক্টর ইউনূস নিজেও জানেন যে তিনি অসত্য বলছেন, তিনি সত্য বলছেন না। তিনি প্রথম দিন যেটি বলেছিলেন, প্রথম সপ্তাহে যেটি বলেছিলেন যে শেখ হাসিনা সরকারের উপরে মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভটি প্রশমিত করার জন্য তারা এই 2-4টে ঘটনা ঘটাচ্ছে, এটি ধীরে ধীরে কমে আসবে। ঠিক একই কথা বলেছিলেন তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের সময়, যে ওই মানুষের একটা ক্ষোভ, তারা আওয়ামী লীগকে ভোট দিত, এটা তো আসলে হিন্দুর জন্য না, ধর্মের জন্য না, তারা আওয়ামী লীগকে ভোট দেয়, তারা আওয়ামী লীগের স্বৈরাচারের দোষর, এটাও আস্তে আস্তে কমে আসবে। কোনোটাই কিন্তু কমেনি, মববাজি কিন্তু কোনোটাই কমেনি। যেটা হয়েছে যে এই মববাজি গুলোকে তিনি একই কথা বারবার রিপিট করতে করতে হাস্যকর করে ফেলেছেন নিজেকে, এবং তার দলের লোকরাও কিন্তু এখন বলছে যে, এখন বলছে এবং আগামীতেও বলবে যে এই মিথ্যাগুলো, এই ডাহা মিথ্যাগুলো না বললেও চলতো। খোদ এই যে আপনি একটা উদাহরণ দেখুন, যে আসিফ নজরুলের যে কাঁচা মিথ্যাটা, যে রব রোগে মিথ্যাটা, এটা তার লোকেরা বলছে, তার দলের লোকেরা, তার নিয়োগকৃত, তার সরকারের নিয়োগকৃত বিসিবি কর্মকর্তারা বলছে এই মিথ্যাটা না বললেও চলতো, তাই না? তো এরকম ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো ঘটার পরে দেশে একটি মাত্র জায়গা থাকে সেই ঘটনাগুলোর পরিত্রাণ পাওয়ার জন্য, সেই জায়গাটি হচ্ছে আদালত। দুঃখজনকভাবে আমাদের সেই জায়গাটিও নষ্ট হয়ে গেছে। আমি ওই যে ট্রুথ কমিশনে যদি আবার যদি এইটা আমি ফিরি, যে কোন জনগণের পক্ষে, এই যে ইউনূস সাহেব যে বললেন যে উনি নির্বাচন হবেই 12 তারিখে, এই যে প্রত্যয় যোগ করলেন 12 তারিখেই, এখন যদি উনি করতে না পারেন তাহলে কি কোনো ব্যক্তি তার নামে কি আদালতে কোনো মামলা দায়ের করবে না? কোন ব্যক্তি কি তার বিরুদ্ধে মামলা দায়ের করছে যে তিনি যে কথা বলে এসেছিলেন তার ব্যতিক্রম করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে আছেন, আরো দীর্ঘদিন টিকে থাকতে চাচ্ছেন, সুতরাং তার বিরুদ্ধে একটি সুও মোটো রুল জারি করা হোক? কেউ কি করেছেন? করেননি। বরং আমরা দেখেছি আদালতে
নজিরবিহীন ভাবে আদালতের বিচারকদের ঘাড় ধরে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে এবং আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি উপদেষ্টার বাড়িতে এসে মিটিং করছেন, যেটি এর আগে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। তাই তো তো বাংলাদেশের ইতিহাসে যা যা ঘটেনি গত 53 বছরে বা 52 বছরে, এই ইউনূসের রেজিমে সব ঘটনাগুলো ঘটছে। তারপরেও যদি তারা বলে যে তারা একেবারে দুধে তুলসী, আমরা বিশ্বাস করতে রাজি আছি, কখন বিশ্বাস করব? যখন আপনি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফিল্টারিং হয়ে আসবেন। আপনার ফিল্টারিং হওয়ার ভয়েই তো আপনি আজকে নির্বাচনটাকে আপনি পিছিয়ে দিতে চাচ্ছেন, আপনি আওয়ামী লীগকে নির্বাচনে ঢুকতে দিতে চাচ্ছেন না, আপনি জনগণের কাছে ক্ষমতায়ন করতে চাচ্ছেন না। কি জন্য? ফিল্টারিং হলে আপনি তো ফেসে যাবেন। এত বেশি অভ্যাস করে ফেলেছে 17 মাসে যে এর একটি প্রাণীও কিন্তু আইনের হাত থেকে বাঁচবে না, একটিও না। যে কারণে তারা যে কোনো মতে নির্বাচনটা পিছিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে এবং এমন পরিস্থিতি সৃষ্টি করবে যেন এই স্টেক হোল্ডার তিনজনই বলে যে আমরা কামড়া কামড়ি করি আর যাই করি, আপনি থেকে যান স্যার, আপনি থাকুন স্যার। উনি এই কথাটি শোনার জন্য এইসব প্ল্যান গুলো আসলে এই চক্রগুলো খেলছে। হ্যাঁ, গুড, ভালো বলছেন। তানভীর লিঙ্কন, ডক্টর ইউনূস বলছেন যে দেশে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখরতা দেখছেন নাকি? অনেক উৎসব, সবাই খুব আনন্দে চাঁদাবাজি করছে, আনন্দের চুরি ডাকাতি করছে। আপনার প্রতিদিন দেখবেন যে আপনার লুটপাটের ঘটনা, ছিনতাই, রাহাজানি ব্যাপকভাবে, সবাই কিন্তু আনন্দে করছে। এগুলা কিন্তু মানে ওই যে ইউনূসের কথায় যে খুশি, তো মানুষ খুশি রাখার জন্য তো আসলে জায়গা খুঁজে পায় না। তো যার কারণে আপনি দেখবেন যে ওই যে আরাকান সীমান্তে, মায়ানমার সীমান্তে যে দেখেন ওখানে গোলাগুলি করছে। তো সবই আনন্দেই করছে। দেশে এখন যা ঘটবে সব আনন্দেই ঘটবে। তবে মঞ্জু ভাই যে কথাটি বলেছেন যে ইউনূস এবং ইউনূসের এই যে প্রোপাগান্ডা বাহিনী, তাদের কিন্তু দুঃসময় ঘনিয়ে আসছে এবং আপনি কতদিন আর শাক দিয়ে মাছ ঢাকবেন? কারণ মানুষের পিঠ আসলে সুলতানাবাদ দেয়ালে ঠেকে গিয়েছে। আপনি এক এলপি গ্যাস নিয়ে, সিলিন্ডার গ্যাস নিয়ে ঢাকা শহরে মানুষের মধ্যে, ঢাকা শহর কেন, কোন সমগ্র বাংলাদেশে যে আহাজারিটা তৈরি হয়েছে, কোন রাজনৈতিক দল একটি শব্দ ব্যবহার করেছে? বলেন। এই যে এরা যে রাজনীতি করতে যাবে এবং এই যে এরা এখন যারা ইলেকশন করবে, এরা আসলে মানুষের কাছে গিয়ে ভোটটা চাইবে কি বলে? মানে এদের চাও বলা কি? এরা মানুষের কাছে গিয়ে মানুষের কাছে যে অ্যাপিল করবে যে আপনারা আমাকে ভোট দেন। একজন তো জান্নাতের টিকিট বিক্রি করছে এবং তারা টিকিট বিক্রির আবার আজকে জান্নাতের আমির বলতেছে যে তারা নাকি ইসলামিক শাসন করবে না, গতানুগতিক যে শাসন ব্যবস্থা, সে শাসন ব্যবস্থা নাকি রাষ্ট্র চালাবে। তাহলে এতদিন যে তোমরা জাতিকে এক করলা বইলা যে তোমরা বাংলাদেশে ইসলামিক দল মিলে যে জোটটি করেছো, 11 দলীয় জোট, তোমরা ক্ষমতায় আসলে ইসলামী শাসন কায়েম করবা, তোমরা মদিনা সনদ অনুযায়ী কি করবা, কোরআনের শাসন কায়েম করবা। তার মানে কি তোমরা জাতির সাথে গত 17 মাস ধরে এগুলো নাটক করেছো, মিথ্যা প্রহসন তোমরা করেছো, তাই তো? এখন এই গত 17 মাসে মানুষ আসলে খুশিতেই যেমন কবর থেকে লাশ তুলে পিটি আগুন লাগিয়েছে, মাজার ভেঙেছে, বাড়িঘর লুটপাট করেছে, ধানমন্ডি 32 5 বার ভেঙেছে, এগুলো কিন্তু সব খুশিতেই করেছে। ইউনূসের যে নির্বাচন হবে যে এই খুশিতেই করেছে। প্রশ্ন হচ্ছে ইউনূস সাহেব, এই খুশি কিন্তু আপনার সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের উপরে গিয়ে পড়বে। বি রেডি এই খুশিটা উপভোগ করার জন্য। আপনি যে মবটা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে আপনারা এই দেশের মানুষকে আপনি যে জায়গায় এনে দাঁড় করিয়েছেন, এর খেসারত ইউনূস সাহেবকে দিতেই হবে। এটা টুডে অর টুমরো, কারণ হিস্ট্রি রিপিটস, হিস্ট্রি ফিরে আসবে। এটা কোনোভাবেই কেউ ইয়ে করতে পারবে না। কারণ আপনার উচিত ছিল, আপনি যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতেন, সত্যিকার অর্থে যদি আপনি মনে করতেন যে আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আপনি যদি চাইতেন যে আপনি বাংলাদেশকে যাই ঘটুক না কেন আমি একটি সুন্দর, আধুনিক এবং উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, আপনার কাছে সুযোগ ছিল, কিন্তু সে সুযোগ আপনি গ্রহণ করেননি। বিগত 17 মাসে আপনি এই জাতিকে যে পরিমাণ বিভাজিত করেছেন এবং যে রাস্তায় আপনি জাতিকে নিয়ে গিয়েছেন, পুরো জাতির মধ্যে আপনি একটি সমস্ত মানে গোষ্ঠী, দল, মত সকলের মধ্যে আপনি একটি কেওয়াস সৃষ্টি করে দিয়েছেন, চিরস্থায়ী কেওয়াস। এবং এই কেওয়াসটি জাতি আরো কত বছর বাইবে সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আমাদের সন্তানদের যে শিক্ষাঙ্গনটাকে আজকে কুলুষিত করে দিয়েছে এই ইউনূস বাহিনী এবং এই ইউনূসের এই জঙ্গি বাহিনীগুলা। তো সুতরাং তাদেরকে হিসাব কিন্তু দিতেই হবে, কোনোভাবেই তারা তাদের এই অপকর্ম থেকে দায় এড়াতে পারবে না। জি, মঞ্জুরুল হক, আপনি দেখেন যে সরকার নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে হ্যাঁ ভোটের পক্ষে, মানে গণভোটে হ্যাঁ পক্ষে
খুব প্রচারণা চালাচ্ছে, এমনকি সেনাবাহিনী পর্যন্ত এই নির্বাচনী ক্যাম্পেইনে নেমেছে। আমি তো জীবনেও দেখি নাই সেনাবাহিনী কখনো নির্বাচনী প্রচারণায় নামে। যাই হোক, এই যে তারা হ্যাঁ ভোটের পক্ষে যে নেমেছে, নির্বাচনের দিন ভোটের মাঠের চিত্রটি কেমন হতে পারে? এই কথাটাই আমি আমার আগের টার্মে বলতে চাচ্ছিলাম, বলতে যে মাঝখানে ভুলে গেছিলাম। সেটি হলো যে সরকার প্রধান হিসাবে এই কাজটি তিনি করতে পারেন না, এটি অবৈধ কাজ। তিনি যেটি পারেন সেটি হলো, এখানে তো পক্ষ, হ্যাঁ একটা পক্ষ, না একটা পক্ষ, দুই পক্ষের ভোট হচ্ছে। আপনি দুই পক্ষের কোনো পক্ষের জন্য ভোট চাইতে পারেন না। সরকার প্রধান এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ, শুধু ইউনূস নন, কেউ পারে না। কোনটা পারে? আপনারা যে গণভোট, সেই গণভোটে ভোট দিতে আসুন, এই কথাটুকু বলতে পারে। তো ধরুন যে ওই যে প্রকাশ্যে সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা, সেনাবাহিনীর বিজ্ঞাপন, সেনাবাহিনীর এক সদস্য তার মাকে বলছে ভোট দিতে আসার জন্য, এরকম প্রত্যেকেই বলছে, পুলিশের লোক বলছে, সেনাবাহিনীর অন্যান্য অফিসাররা বলছে। তো এই যে বলছে, এটা যে একটা সংবিধান লঙ্ঘন হচ্ছে, একটা অন্যায় কাজ হচ্ছে, যে সংবিধানকে আপনারা 106 ধারা বলে, 106 পয়েন্টে আপনারা সংবিধানকে ধরে ওথ নিয়ে আপনারা সেই সংবিধানকে ছুঁড়ে ফেলছেন একবার, আবার যখন প্রয়োজন হচ্ছে সেই সংবিধানের শর্তগুলো আপনারা ব্যবহার করছেন, আবার যখন প্রয়োজন হচ্ছে না তখন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। ওইটা আপনাদের কাছে একটা পাসপোর্টের মতন হয়ে গেছে, যে ভিসা পেলে ওটা কাজে লাগবে, ভিসা না পেলে ওটার কোনো দরকার নেই, ভ্যালুলেস। তাহলে এই সংকটের সময় কোনো একটি ব্যক্তি, একটু আগে যেমন লিঙ্কন ভাই বললেন যে এই গ্যাস সংকটে কোনো একটি রাজনৈতিক দল সারা শব্দ করছে না, কথা বলছে না, এটি হচ্ছে একটা মানে জঘন্যতম অপরাধ রাজনৈতিক দলগুলোর। ঠিক তেমনি এই যে সংবিধান বিরোধী কাজ করছেন তিনি, সরাসরি হাঁ ভোটের পক্ষে জনমত চাইছেন, ভোট দিতে বলছেন, এটা নিয়েও কোনো দল তাকে বলছে, সাবধান করছে না যে স্যার এটা অন্যায় হচ্ছে, এই কাজটা সংবিধান বিরোধী হচ্ছে না, বাংলাদেশের প্রচলিত আইনের বিরোধী হচ্ছে কাজটা। এবং কোন একটি লোকও স্বপ্রণোদিত হয়ে কোর্টে যাচ্ছে না, বা কোর্টও সুমোটো রুল জারি করছে না যে এইটা করা যায় না, সরকারের থেকে এটা করা যায় না। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল যে আদালত, সেই জায়গায় কিন্তু আমরা বিচার পাচ্ছি না। কোন লোক সেখানে বিচারের জন্য যাচ্ছে না, কোন রাজনৈতিক দল বিচারের জন্য আদালতের কাছে শরণাপন্ন হচ্ছে না, আবার আদালত নিজে উদ্যোগ নিয়ে এই ধরনের সংকট মোকাবেলায় এগিয়ে আসছে না। তার মানে আমরা এতটাই অভাগা এখন যে আমাদের শেষ আশ্রয় স্থল বলতে আমরা যেটাকে বুঝি, সেই জায়গাটাও আমাদের হাতছাড়া হয়ে গেছে, নেই হয়ে গেছে, সরকারের আজ্ঞাবহ অবস্থা হয়ে গেছে। তো এই জায়গায় এসে আপনি যদি সরাসরি এটাও বলে যে হ্যাঁ ভোট দিলে তার ব্যাংক অ্যাকাউন্টে এত লাখ টাকা চলে যাবে, আমি অবাক হব না, বলে ফেলতে পারে। এবং হ্যাঁ ভোটকে জয়ী করতে হবে, যদি জয়ী না করা হয় দেশের সামনে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে, এই কথাগুলো বলতে পারে। এরই মধ্যে তো বিভিন্ন জায়গায় ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমিরাতে পর্যন্ত ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। না, হাবুটের ব্যালট পেপার, মঞ্জু ভাই, হাবুটের যে হাবনা ভোটের ব্যালট পেপার কিন্তু মানে অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক আগে, সবগুলো সিল মারা হয়ে যাবে, সব জানা কথা যে এটা কে কি করবে। তো এটা যদি হয়ে যায়, ভয়টা কোন জায়গায়? যে হাঁ ভোট তো জয়যুক্ত হবে, হাঁ ভোট জয়যুক্ত হওয়ার পরে জাতীয় নির্বাচনের আর কোনো নেসেসিটি থাকবে না, কারণ তারা ওই হাঁ ভোটটা দিয়ে ৭২ সংবিধানকে ছুড়ে ফেলার মোটামুটি বন্দোবস্ত করে ফেলবে। নতুন একটি সংবিধান তারা তৈরি করতে পারবে। আলী রিয়াজ সাহেব রেডি হয়ে বসে আছেন। হাঁ ভোট জয়যুক্ত হলেই জামাত বলবে যে হাঁ ভোট যেহেতু জয়যুক্ত হয়েছে, আগে সংবিধানটাকে পাকাপাকি ভাবে চেঞ্জ করা হোক, তারপরে আরেকটা নির্দিষ্ট তারিখ দেওয়া হোক জাতীয় নির্বাচনের জন্য, এপ্রিল, মে মাস বা জুন মাসের দিকে। ঠিক এই ঘটনাটি ঘটবে। তো নির্বাচনের দিনের চিত্রটি কেমন হবে ভোটার উপস্থিতি দেখানোর জন্য? আমি শুনছি হিন্দু ভোটার, আমি তো নিজেই তো শঙ্কায় পড়ে গেলাম যে আমি ভোট দিতে গেলে আমাকে প্রথম কোন কাগজটি দেওয়া হবে। প্রথম তো আমাকে দেওয়া হবে হ্যাঁ না ভোটের কাগজটি, ওইটি দেওয়ার পরে তারপরে কতক্ষণ পরে আমাকে জাতীয় নির্বাচনের কাগজ দেওয়া হবে, কেউ কি জানেন? কেউ জানেন না। দুটো ব্যালট তো একসঙ্গেও দেয়া হতে পারে, আমরা আমেরিকাতে আমাদেরকে একসঙ্গে ৩টা-৪টা পেপারও দেয়। এখানে এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি কখন থেকে ভোট গ্রহণ করা হবে, কোন ভোটারকে কিভাবে ব্যালট পেপারটি দেওয়া হবে, কোনটা আগে দেওয়া হবে, ওইটা দেওয়ার কতক্ষণ পরে দেওয়া হবে, তিনি কি এক লাইনেই যেতে পারবেন কিনা, নাকি তাকে আবার নতুন করে আরেকটা লাইন আসতে হবে, কেউ ক্লিয়ার করেনি। আমি সেই জন্যই বারবার করে বলছি যে এই হাস্যকর নির্বাচনটা ১২ তারিখে হবে না। উনি ১১ এবং ১৩ দুটো একদিন ঠিক করতে পারেন, তাইলে হয়তো হতে পারে।
12 তারিখ অলরেডি গোফা হয়ে গেছে। তো ধরেন এরই মধ্যে হিন্দু ভোটারদের উপর মারাত্মক রকম চাপ তৈরি করা হয়েছে এবং তারা খুবই ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত। আমার খুব খারাপই লাগে যে তাদের উপর চতুর্মুখী চাপ, তাদের উপরে ভোট কেন্দ্রে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা, গেলে হচ্ছে কি কাকে দিল দাঁড়িপাল্লায় নাকি ধানের শীষে, এটা একটা বিরাট বড় চাপ। আরেকটি চাপ হচ্ছে আওয়ামী লীগের সমর্থকদের উপরে। আপনি জানেন স্থানীয় পর্যায়ে যারা আওয়ামী লীগের কর্মী কিংবা সমর্থক রয়েছে, মানে সবাই তো জানে কে কোন দলের সাপোর্টার, তাই না? আমাদের বাংলাদেশের ওই গ্রামে গঞ্জে কিংবা মফস্বল এলাকাগুলোতে সবাই সবার সঙ্গে খুবই ঘনিষ্ঠ। ফলে তারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য এখন থেকেই হুমকি ধামকি দেয়া হচ্ছে যে তাদেরকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে, আদারওয়াইজ তাদেরকে, এখন আপনি তো জানেন আওয়ামী লীগের লোকেরা এলাকা ছাড়া রয়েছে, তাও যারা একটু রয়েছে তাদেরকে এখন বিতাড়িত করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে আমাদেরকে ভোট না দিলে দেশে থাকতে পারবে না। হ্যাঁ, সাতক্ষীরায় বলা হয়েছে, বিভিন্ন এলাকা থেকে আমি খবর পাচ্ছি, এটা বিভিন্ন এলাকা থেকে বলা হচ্ছে এগুলো। তো আমি এটাকে ওই এত সব জটিলতার ভিতরে আমি যাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে তারা নিজেরাই চাচ্ছেন যে যত রকম ভাবে কেওয়াজ সৃষ্টি করা যায় ভোটকে নিয়ে, সব রকম কেওয়াজ তারা সৃষ্টি করবেন, বাকি কেওয়াজটুকু অটোমেটিক সৃষ্টি হবে। আপনি কতগুলো কেওয়াজ ম্যানুফ্যাকচার করে দেওয়ার পরে, ছেড়ে দেওয়ার পরে মার্কেটে ওই কেওয়াজ গুলো তখন বাচ্চা পারবে, দেখবেন তখন অনেকগুলো কেওয়াজ তৈরি হয়ে উঠছে। এবং তখনই এই তিন দলের যে কোনো বড় একটি দল বলবে যে এইরকম চরম সংকটাপন্ন অবস্থায় কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, আবার তারিখ ঘোষণা করা হবে। বাংলাদেশের ইতিহাসে তফসিল চেঞ্জ হওয়ার অনেক ঘটনা আছে, এই তফসিলও চেঞ্জ হবে। আরেকটি বিষয়, তানভীর লিঙ্কন, আপনি জানেন যে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে তার আরাকান আর্মিকে খুব একেবারে জড়িয়ে ধরে বুকে তুলে নিয়েছিল, তাই তো? তো এখন তো দেখা যাচ্ছে এটি সাপ হয়ে বাংলাদেশকে ছোবল মারছে, তাই না? তো মিয়ানমার সীমান্ত এলাকায় এখন যেরকম পরিস্থিতি, আমরা কি আমাদের অখণ্ডতা রাখতে পারবো? দেখেন, আপনাদের মনে আছে যে আরাকান আর্মির সাথে কথা বলছে মর্মে কিন্তু একবার প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ। তিনি কিন্তু গতকালকে আবার বলেছেন যে আরাকান আর্মিকে তো আমরা অ্যাকসেপ্ট করিনি। কারণ এই লোকটি কিন্তু মানে 5-6 মাস আগে যখন বলেছিলেন যে আরাকান আর্মি সহ আমরা তাদের সাথে কথা বলছি, আবার তিনি এসে কালকে কি বললেন, গতকাল বললেন যে আমরা আরাকান আর্মিকে তো আমরা কোনোভাবেই অ্যাকসেপ্টেন্স মানে আমরা ওইভাবে গ্রহণ করিনি। তাহলে আরাকান আর্মি যেটা করেছে এবং মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে তারা বেশ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে আসলে এগুলো হচ্ছে ছবি লোক দেখানো। কারণ ইউনূস যা করে ছবি হচ্ছে নিরেট ভণ্ডামি। মানে একটা ভণ্ড লোকের কাছ থেকে আপনি ভণ্ডামি ছাড়া কোনো কিছু আশা করতে পারেন না। নির্বাচনের যে বিষয়গুলা মানে মঞ্জু ভাই যেটা বলছেন যে নির্বাচন 12 তারিখ, মানে আমি মঞ্জু ভাইয়ের সাথে 100% একমত। নির্বাচন 12 তারিখ হওয়ার কোনো লক্ষণ বাংলাদেশে নাই। আজকে নাহিদ ইসলামের অফিস, কি অফিস নাকি বাড্ডাতে, ওখানে 2 রাউন্ড গুলি মারা হয়েছে তার অফিস কক্ষের ভিতরে। তো এখন তারা তো নিজেরা, এবং আপনারা জানেন যে ইয়েতে নারায়ণগঞ্জে এনসিপির 4 আসনে এনসিপির প্রার্থীকে ধারালো ছুরি দিয়ে দৌড়ানো দিচ্ছে, 2 জন আহত হয়েছে। তো এগুলো তো চলছে। এখন সারা দেশে জামাত এবং বিএনপি ক্ষমতার মোহে এতটাই মত্ত হয়েছে যে এখানে আসলে কেওয়াজ আমদানি করতে হবে না, কেওয়াজ অটোমেটিক্যালি সৃষ্টি হবে। কারণ এলাকা ভিত্তিক কেওয়াজ গুলো আসলে যদি সেখানে বড় দলগুলো না থাকে তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা খুব টাফ হয়ে যায়। যখন এখানে আওয়ামী লীগ অ্যাবসেন্ট থাকবে বা আওয়ামী লীগের লোকজনকে যতই ভয়ভীতি দেখাক সুলতানাপা, মানে এন্ড অফ দ্য ডে তে আওয়ামী লীগের লোকজনের কাছে কিন্তু ওরা ধাওয়াই খাবে। কারণ আওয়ামী লীগকে আওয়ামী লীগের অবস্থা এমন জায়গায় গিয়ে এখন ঠেকেছে, আওয়ামী লীগ এখন প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগের আর আপনার ওই যে সুযোগ নেই যে আমরা বসে বসে আর এটাকে আমরা সহ্য করবো, কারণ সহ্য আর কতদিন করবে? কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগের তো দেখি কবরের নীরবতা তাদের। কোথায় আওয়ামী লীগের নীরবতা ভাঙবে? নীরবতা কেন জানেন? নীরবতাটা হচ্ছে যখন ওই মহাপ্রলয়ের তৈরি হয় না, মহাপ্রলয়ের আগে কিন্তু প্রকৃতি এরকম গম্ভীর হয়। তো প্রকৃতির এটা নিয়মই। আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের সাথে খেলতে হলে ইউনূস এবং এই বিএনপি সহ যারা আছে তাদের কারো কয়েকবার জন্ম নিতে হবে। আওয়ামী লীগের রাজনীতির মাঠে আওয়ামী লীগের সাথে খেলাধুলা করতে হলে। আর আওয়ামী লীগ একটি কথা সকলের কাছে সুপ্রসিদ্ধ, ইতিহাসে আওয়ামী লীগ সবচেয়ে ভয়ঙ্কর যখন আওয়ামী লীগ সরকারে না থাকে, বিরোধী দলে থাকে। সুতরাং আওয়ামী লীগের সাথে আপনারা সহজে যে নাটকটি তারা মঞ্চস্থ করবে বলে তারা মনে করেছে যে তারা এই নাটক করে সহজে পার পেয়ে যাবে, এত সহজে আওয়ামী লীগ বাংলাদেশকে
এই জঙ্গি জিহাদি মৌলবাদী আর ইউনূস বাহিনীর হাতে তুলে দিবে, এটা ভাবেন কি করে সকলে? জি। এটা তো একেবারেই ভাই, মানে অর্বাচীনের ভাবনা মনে করি আমি। মঞ্জু ভাই, আওয়ামী লীগ যখন রাস্তায় নামবে তখন একেবারে সব ওলট পালট করে দেবে, হ্যাঁ, এই যে তানভীর লিঙ্কন যেমনটা অনেকেই এটা বলেন। তো আমরা বিভিন্ন সময় দেখেছিও আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে সুলতান আপা শুধু আওয়ামী লীগ উলট পালট করবে না, আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষ এখন এমনি সম্পৃক্ত হবে। 17 মাসের অন্যায় অত্যাচার দেখে মানুষ এখন এটা মানুষের কাছে এখন একটা জিনিস প্রতিষ্ঠিত যে মানুষের পক্ষে আসলে